মির্জা আব্বাস খানকির পোলা, শুয়োরের বাচ্চা, এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে। মির্জা আব্বাস 17 বছরে বিএনপি নেতা কর্মীরা ধান খেতে, পাট খেতে ঘুমাইছে, হাততে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে। আর তুমি শুয়োরের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো, তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে। এই শুয়োরের বাচ্চা, তোর মা তখন কি ভারতীয় কারোর সাথে তোরে জন্ম দিছিল? এই হারামির বাচ্চা, তুই কথা কইতেছিস যে তারা কেমনে মুক্তি পায়, ট্যাগ করাইছে, তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায়? আব্বাস, এই শুয়োর, তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস? মির্জা আব্বাস, দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসন আমলে ডিজিএফআই তাকে কভার করে রাখতো, এনএসআই তাকে কভার করে রাখতো, সিআইডি ডিবি তাকে কভার করে রাখতো। আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে 5 বার খবর নিত, আব্বাস ভাই ঠিক আছে? এই মির্জা আব্বাস, ডিবি হারুন 5 বার, 7 বার, 10 বার মির্জা আব্বাসের খবর নিত। এই মির্জা আব্বাসের, যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায়। আওয়ামী লীগ আর বিএনপি তোমরা তো গিভ অ্যান্ড টেক খেলতেছো ভারতের মিনিমি হিসাবে। মির্জা আব্বাস, তোমার মতো বেশ্যারা বিএনপিটাকে তো ক্যাপচার করে রেখেছো বেশ্যাবৃত্তি করার জন্য। কারণ ওই যে কইছো না তোমরা ঢাকায় বাড়ি, ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি, বদমাইশি, ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার। তোমার মতো লোকজনের দিয়েই তো হরতাল হয়, যেমন মোহাম্মদপুরের মকবুলের দিয়ে আওয়ামী লীগের কাজ হয়, কাজ হয়তো না। তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে, তোমাদের মতো চাকর বাকর, দারওয়ান, বাল, ছোল, তাদেরকে দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে, হয় না? তো তোমার মতো বালছোলরা কেমনে বাইরেছে? আজকে তুমি কইতেছো আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায়। আজকে যদি তোমার বাসা চেক করা হয়, আমি অবাক হব না তোমার বাসায় যদি কাউয়া কাদের পায় আওয়ামী লীগের লোকজন থাকে। তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লীগের লোকজন কেমনে বাইরেছে? তোমার মতো চাঁদাবাজি করে, জমি দখল করে, সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে ডাইরেক্ট শুয়োরের বাচ্চা। তাই হারামজাদার বাচ্চা খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাবর হয়েছে, তোর মতো ইতর হয়েছে? শুয়োরের বাচ্চা, দুই যেখানে 1 কাঠা জমির মূল্য 40 লাখ টাকা, খানকির পোলা তুই ওই 1 কাঠা 1 বিঘা ব্যক্তির 40 লাখে। শুয়োরের বাচ্চা, ওই নাকি তোর বাবার পুটকি মারার পয়সা? শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই মিটিং এ গালি দাস। শাওয়ার পোলা, তুই কি একবারও কইছিস যে তোর অপরাধের ফিরিস্তি তুই এগুলা কেমনে করছিস? এই চুপ পার, আমি চুপ পারানি, তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি, রেলের জমি বিক্রি করছিস, তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস, তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডারবাজিতে খানকির পোলা তোর বউরে কতবার বিক্রি করছিস। তোর এখন খালেদ মহিউদ্দিনের চেহারা দেখে তোর হিংসা লাগে? হ্যাঁ শুয়োরের বাচ্চা, খালেদ মহিউদ্দিনরে বলবো বটলে ভরে তোর জন্য 1 বটল যেন পেশাব পাঠিয়ে দেয়। শুয়োরের বাচ্চা, তুই খালেদ মহিউদ্দিনের মুখ খা। এই মির্জা আব্বাস তার এই মন্তব্য দেওয়া, মির্জা ফখরুলের এই মন্তব্য দেওয়ার পরে প্যারিস থেকে ওই যে ভদ্রলোক যাকে তাকে খালেদ মহিউদ্দিনকে আমাদেরকে শুয়োর বানাইছে, ওই ভদ্রলোক ছোট্ট একটু কথা বলছে। আমি পিনাকি ভট্টাচার্যের রেফারেন্সটা এই জন্য দিলাম, পিনাকি ভট্টাচার্য সৃজনশীল একটা রাজনীতি নিয়ে কথা বলেছে। সে কথাটা কি? কোন দেশের রাজনীতি যারা করে তাদের চামড়া হাতির বা গন্ডারের চেয়েও মোটা থাকতে হয়। এখন আরেকটা কথা, পিনাকি ভট্টাচার্যের কথাকে সম্মান করে পাশাপাশি আমি এই কথাটাও ইন্টারজেক্ট করে আমি বলতে চাই, মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয়, সত্যিকার অর্থে যদি সচ্চরিত্রবান হয়, সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয়, পিনাকি ভট্টাচার্য, খালেদ মহিউদ্দিন অথবা যে কোন মিল্টনরা তাদেরকে তো বেশ্যার ছেলে বলবে না, তাদেরকে খানকির ছেলে বলবে না, তাদেরকে বেশ্যা বলবে না। আমরা তাদেরকে সালাম দেব, আমরা তাদেরকে ইজ্জত করব, আমরা তাদেরকে আহ্বান করব। এখন তারা করবে পতিতা বৃত্তি, আর তারা চিন্তা করে পতিতাকে দেখলে আমরা বলবো আসসালামু আলাইকুম। নো ওয়ে, নো ফাকিং ওয়ে। পিনাকি ভট্টাচার্য যখন এই ধরনের কথাবার্তা বলেছে, এর মধ্যে আমি বাংলাদেশ থেকে কয়েকটা কল পেলাম। কয়েকটা কলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো
যে এই মির্জা আব্বাস যখন ইলিয়াস আলীকে খুন করার জন্য হাসিনা শেখ, জিয়াউল হাসান, কর্নেল রশিদ এবং কমোডর সোহেলকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য, ইলিয়াস আলীকে মার্ডারের জন্য। দর্শক বৃন্দ, আমি বলেছি যে ইলিয়াস আলী, হারিস চৌধুরীর শখ হয়েছিল পরিবহন বাণিজ্যে কোন জায়গায় হাত ঢুকানোর জন্য। তো হারিস চৌধুরীর পিছনে মাসল ছিল ইলিয়াস আলী। তো ইলিয়াস আলীকে টার্গেট করেছে মির্জা আব্বাস এবং তার দলের লোকজনরা। এখন মির্জা আব্বাস তখন সিদ্ধান্ত নিয়েছিল যে ইলিয়াস আলীকে সে নিজে খুন করবে নাকি আওয়ামী লীগের যে তার কানেকশন আছে ওই কানেকশনটাকে ব্যবহার করবে। এখন মির্জা আব্বাস পুরোপুরি শিওর ছিল যে তার লোক দিয়ে ইলিয়াস আলীকে খাইয়ে দেবে তারা। হাসিনাকে জিজ্ঞাসা করেছে, হাসিনার সাথে তার প্রতিদিন কথা হয়, পুলিশ কমিশনারদের সাথে তার প্রতিদিন কথা হয়, আলাপ আলোচনা হয়। একটা সিদ্ধান্ত হয় যে না, তারা ইলিয়াস আলীরে খাইয়া দিবে, মির্জা আব্বাস মিডিয়া কন্ট্রোল করবে। হাসিনা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলীকে গুম করবে এবং খেয়ে দেবে। ইলিয়াস আলীকে গুম করা হলো, ইলিয়াস আলীকে খুন করা হলো। এই গুম এবং খুনের সাথে মেজর জেনারেল জিয়াউল হাসান, কর্নেল রশিদ, কমরেড সোহেল এবং তার সিদ্দিকী এরা একত্রে এই কাজটা নিখুঁত ভাবে করেছে। এবং কার ইচ্ছায় করিয়েছে? মির্জা আব্বাস। এই খুনের পিছনে কে? মির্জা আব্বাস। একজন খুনি তার কিছুটা চিহ্ন রেখে যায়। এই খুনি বলেছে তার রিকোয়েস্টে ইলিয়াস আলীকে খুন করার পরে সে আওয়ামী লীগকে বলে যে আমাদের বিএনপির কিছু গুন্ডা পান্ডা এই কাজ করছে, তাদেরকে চিহ্নিত করে। দর্শকবৃন্দ, ইলিয়াস আলীকে গুম করার পরে যখন মিডিয়া এটা নিয়ে ক্যাম্পেইন শুরু করলো, ওয়ার ইজ ইলিয়াস আলী, ওয়ার ইজ ইলিয়াস আলী, তার বউ বাচ্চা কাচ্চা কান্না শুরু করলো, সব দিকে কান্না শুরু করলো। যখন এই সব সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো, তখন হাসিনা মির্জা আব্বাসকে গণভবনে ডেকেছে, ডেকে বলেছে কি, তোমার চাওয়ার জন্য তোমার যেটা চাওয়া ছিল আমরা সেটা তামিল করেছি, আমরা সেটা পূরণ করেছি, এখন তোমার এটা সামলাও। কিভাবে সামলাবা? মির্জা আব্বাস তখন মিডিয়ায় কনফারেন্সে এই আমার সরকার ইলিয়াস আলীকে গুম করে নাই, এটা মির্জা আব্বাস। ইয়েস দর্শকবৃন্দ, এই মির্জা আব্বাস। দর্শকবৃন্দ, 87-88 সালে মির্জা আব্বাস কুস্কি পরা প্যান্ট পইরা শান্তিনগর বাজারে এসে চান্দাবাজি করছে। সেই মির্জা আব্বাস এখন দর্শন করতে যায় ইস্ত্রি করা জামা কাপড় পইরা। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা। এখন তাকে গালি দিলে তার পুটকি কুচকায়া যায়, তারে গালি দিলে, এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল আবার আগায় আসে। মির্জা ফখরুলের কোন জায়গায় টান পড়ে। তো মির্জা আব্বাস প্রেস কনফারেন্স করল। প্রেস কনফারেন্সে সে কয়েকটা বিষয়ে কথা বলল। আমি কথাগুলো লাইন বাই লাইন, যে সারা জীবন চান্দাবাজি করছে মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না। কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তোগো টাকা লাগলে আমি চান্দা তুইলা দিব। ও ব্যবসায়ী হইছে চান্দা, ও চান্দা ভুলতে পারে না। ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেশতা আসে কইবো, আজরাইল তোমার চান্দা লাগবে, আমি চান্দা দেই। ওর নাম হইছে চান্দা আব্বাস। সারা জীবন খাইছে চান্দা। ও চান্দার বাইরে বুঝে কিছু? কি বলে? চান্দা, চান্দা তুলে দিব মনে। আমার যদি চান্দা লাগে, পিনাকির যদি চান্দা লাগে, খালেদ মহিউদ্দিনের যদি চান্দা লাগে, ও চান্দা তুলে দিব। আবার এইটা কথার পরে টের পেয়ে গেছে যে আমি তো চান্দার কথা কইয়া ফেলাইছি, আমি যে চান্দা আব্বাস এটা তো আমি কইয়া ফেলাইছি, তাড়াতাড়ি ওইটা সরানোর জন্য কয় আমারও পয়সা আছে, আমি আমার পয়সা থেকে দেব। দর্শকবৃন্দ, ঠান্ডা মাথায় একটা কথা বল, কে ইউটিউব থেকে পয়সা বানায় আর কে বানায় না আমি এটা নিয়ে কথা বলবো না। একটা কারণে কথা বলবো, কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না, আর কেউ যদি ইউটিউবের পয়সা নিয়ে এমপ্লয়ি চালায়, লোকজনদের দেয়, সেটাও অন্যায় না। তারা তো দেশের টাকা চুরি করে না রে ভাই। তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ 1 কোটি টাকার সম্পদ 2 টাকায় বিক্রি করে না। তারা তো পোস্টিং বাণিজ্য করে না।
তারা ইউটিউব দিয়ে পয়সা বানায়। হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস? তারা কি তোমার মতো চুরি করবে, তোমার মতো চাঁদাবাজি করবে, তোমার মতো শেষামি করবে, নাকি তোমার মতো রাস্তাঘাটে কালুরে পাঠাইবো, তোমার বাইনা কালুরে পাঠাইবো, তোমার এপিএস সোহেলে পাঠাইবো? কোনটা? বলদের বাচ্চা বলো। কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায়, তোরে চুলকায় কেন? তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে? তারা ইউটিউব থেকে বানায়, ফেসবুক থেকে বানায়, কিন্তু তারা তোর মতো চোর না, তারা তোর মতো চাঁদাবাজ না, তারা তোর মতো খুনি না, তারা তোর মতো বিরসা না। সাজানো বাগান, সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন? ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে এই মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে, এর মতো খানকি এবং ব্যবসাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে। আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব। আমি পিরাকি ভাষায় বলবো, ওই সাজানো বাগান খানকির পোলা জয় বাংলা করে দেব। ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে। খানকির পোলা শুয়োরের বাচ্চা, ওটা সাজানো বাগান না, ওটা উলঙ্গ বাগান মত করতে জন্য, ওটা চাঁদাবাজের বাগান, কুত্তার বাচ্চা তোদের জন্য, খানকি বাকিদের জন্য এটা পিঠা বানা বানাইছিস। কুত্তার বাচ্চারা বাংলাদেশের রাজনীতি নেই, ওটাকে আমাদের জয় বাংলা করতে হবে। শুয়োরের বাচ্চা, ওটারে তোর সাজানো বাগান, তোর পাখার মধ্যে ঢুকাবো তোর সাজানো বাগান। সাউয়ার পোলা বাদ নেই আব্বাস। সব কুত্তার বাচ্চারা কোন একটা সময় মানুষ হওয়ার চেষ্টা করে। তোর এই কথাটা ঠিক যে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ট্রু। এখন তোরে বলি মির্জা আব্বাস, জিয়াউর রহমান উনি চিন্তা করেছিল that each and every single Bangladeshi has to become nationalist. If we fail to become nationalist, the existence of Bangladesh is not going to be sustainable. এটা ছিল জিয়াউর রহমানের উক্তি। কুত্তার বাচ্চা, এখন তোর এইটা বলতে ইচ্ছা করলো, তোর এটা বলতে ইচ্ছা করলো যে বিএনপির জন্ম হয়েছে এই রেফারেন্স? জিয়ার যুগে যদি তোর মতো খানকির পোলা নেতৃত্ব আসতো, তোর পুটকির মধ্যে পিস্তল লাগাইয়া জিয়া গুলি করাইতো। তোর মনে নাই ছাত্র নেতা হাসমত্রে কেমনে দোয়েল চত্বরে জিয়া ফালাইয়া দিছে তোর মতো চাঁদাবাজি করার জন্য? এখন আর একটা কথা, তোর মতো লোককে দর্শকবৃন্দ, গিভ মি আ সেকেন্ড প্লিজ। দর্শকবৃন্দ, সরি দর্শকবৃন্দ, ইম্পর্টেন্ট একটা কল ছিল, আমাকে পিক আপ করতে হয়েছে। তো সে বলছে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ট্রু। কারণ ওখানে তোর মতো বেঈমান তো তখন ছিল না, মির্জা ফখরুলের মতো বেঈমান তো তখন ছিল না, আমির খসরু মাহমুদের মতো বেঈমান তো তখন ছিল না, সালাউদ্দিনের মতো বেঈমান তো তখন ছিল না, সালাউদ্দিন এবং এইসব শুয়োরের বাচ্চারা সানাবাদ তো তখন ছিল না। তোর মতো লোক আব্বাস, দর্শকবৃন্দ আপনাদেরকে আমি এই কথাটা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ, আমি আপনাদেরকে লাইন ধরে বলি, পঙ্কজ শরণ, হর্ষবর্ধন শ্রীংলা, রিভা গাঙ্গুলি দাস, বিক্রম দোরাইস্বামী, প্রণয় কুমার ভার্মা, এদের সাথে একাধিকবার ভারতীয় হাইকমিশনে গিয়ে এরা কথাবার্তা বলে এবং গত 17 বছরে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য শতবার এদের সাথে দেখা হয়েছে, বিহাইন্ড দ্য সিন কথা বলেছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছে, তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে। আর আজকে সে বলে সে নাকি বিএনপি করে খুব উল্টা করে ফেলছে বাংলাদেশকে। এখন দর্শক, আমি একটা কথা বলি, বিএনপির জন্ম হয়েছে ভারত বিরোধিতা করে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য। বিএনপির জন্ম হয়েছিল জনগণের রাজনীতি করার জন্য। বিএনপির জন্ম হয়েছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যেটা জিয়াউর রহমান সাহেব জীবন দিয়ে প্রমাণ করে গেছেন হি ওয়াজ এ প্যাট্রিয়ট। এখন 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিভাবে? হাসিনা শেখ এবং তাদের প্রেসক্রিপশনটা ছিল বিএনপির প্রেসিডিয়াম থেকে আমাদের 10 থেকে 12 জনকে কিনতে হবে, এবং যেহেতু আন্দোলনটা বা হরতালটা যদি ইগনাইট করে মহানগরীতে অর্থাৎ ঢাকায় এবং চিটাগংয়ে, তাহলে এখানকার লোকগুলাকে আমাদের কিনতে হবে। এখন দর্শকবৃন্দ আপনারা বুঝবেন, যেহেতু বিএনপি হরতালের জন্য, অবরোধের জন্য, লোক জড়ো করার জন্য ব্যবহার করতো মির্জা আব্বাসকে, সাদেক হোসেন খোকাকে, আব্দুল আওয়াল মিন্টুকে, মোহাম্মদ সালামকে, তো তারা চিন্তা করলো এই লোকগুলোকে আমরা কিনে ফেলি। এই লোকগুলোকে তারা কিনে ফেললো টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, তাদের ইচ্ছাতে খুন হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, বিএনপির বহু নেতাকে গুম করেছে, খুন
খুন করেছে, হাজতে পুরেছে মির্জা ফখরুলের নির্দেশে, মির্জা আব্বাসের নির্দেশে, আমির খসরু মাহমুদের নির্দেশে, সালাউদ্দিন টুকুর নির্দেশে, ইকবাল হোসেন টুকুর নির্দেশে, সানা আবাইদের নির্দেশে, রুমিন ফারহানার নির্দেশে, আমানুল্লাহ আমানের নির্দেশে এরা লোকজনদেরকে এভাবে মিসইউজ করেছে। আপনারা কান্নাকাটি করেছেন বিএনপির নেতা কর্মীরা, আমি হাজতে পড়ে মারা যাচ্ছি। বিএনপির নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে, পুলিশের পিটানিতে মারা গেছে, মির্জা আব্বাস কিছু করে নাই। যখন দেখছি আন্দোলন গোস টু দা পিক, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুলের থিওরি ছিল পুলিশকে ডেকে আমাদেরকে তাড়াতাড়ি হাজতে ঢুকাই দেন, আমাকে হাজতে ঢুকাইলে আমরা এই ঝামেলার মধ্যে নাই। এবং বিএনপির বেগম জিয়া এবং তারেক জিয়াকে সরাসরি জানানো হয়েছে লোক দিতে পারবো না, লোক আসতেছে না, মাইরা ফালাইব। আসল কাহিনী কি জানেন? ওরা ঢাকায় হরতাল করতে দিবে না অন বিহাফ অফ আওয়ামী লীগ। এখন এই কাজটা করেছে তখন, এখন কি করছে? এখন একটা কাজ করছে, এখন আওয়ামী লীগের কাছ থেকে এত বেনিফিট এই লোকগুলো নিছে, তখন এটার গিভ এন্ড টেক আছে না। এখন মির্জা ফখরুল কি করতেছে? তার ভাই ফয়সাল আমিনরে দিয়া ঠাকুরগাঁও চৈশা দাঁড়াইতেছে, ভাই রে ভাই, মুরগির গু পর্যন্ত টোকায় আনতেছে মির্জা ফখরুল। আর নিজে ফেরেস্তার মতো একটা চেহারা লইয়া, ইদানিং তার চেহারা দেখলে মনে হয় কি জানেন? ছোটবেলা আমার এক বাটা চুল কাটতো, লোকটার নাম ছিল সুশীল, ওরে দেখলে আমার মনে হয় গৌরাঙ্গ। তার ফুটপা দেখলে আমার মনে হয় ও গৌরাঙ্গ, আমার চুল কাটতে আসছে। তার কথাবার্তা দেখেন, শুনেন, বিরক্তি লাগে। জাস্ট রুচিটা শুনে বোধ হয় না এই কুত্তার বাচ্চা বাংলাদেশের বিএনপির মহাসচিব। ঠিক আছে, এখন তারা এটা নিয়ে কথা বল। আব্বাস, তুমি এই যে বলেছে ব্যবসায়িক একটা মহল হাসিনাকে উৎসাহিত করেছে খুন করার জন্য, তুমি ফাইনালি স্বীকার করলা। তাহলে ইলিয়াস আলীকে খুনের উৎসাহিতটা তো তুমি দিয়েছো, রাইট? তুমি তো এইমাত্র বললা যে ব্যবসায়ীরা হাসিনাকে উৎসাহিত করেছে খুন করতে এবং হাসিনা খুন করছে। ইলিয়াস আলীকে খুনের দায়িত্বটা তাহলে তোমার ঘরে আসে। ইলিয়াস আলীকে খুন করা তোমার জরুরি ছিল, কারণ পরিবার ইলিয়াস আলী এবং হারিস চৌধুরী তোমার প্লেটে হাত দেওয়া ধরছিল। তো ইলিয়াস আলীকে সরানো তোমার জন্য জরুরি ছিল। তুমি হাসিনাকে ব্যবহার করেছো এবং ব্যবহার করে ইলিয়াস আলীকে খুন করিয়েছো এবং পরবর্তীতে মিডিয়া এসে তুমি বলেছো হোয়াট অ্যান ইডিয়েট, তুমি বলেছো আমার সরকার ইলিয়াস আলীকে মারে নাই। আরো একটা কথা, আব্বাস বলেছে যে রাজনীতিবিদদের নিয়ে কথা বলি আমরা নাকি পার্সোনালি, আমি অন্য কারো ভাউচ ধরবো না, আমি রাজনীতিবিদদের নিয়ে কথা বলি, কারণ রাজনীতিবিদদেরকে বলা হয় আইন প্রণেতা। একটা দেশের সিস্টেম নির্ভর করে আইন প্রণেতাদের উপরে, কিন্তু এমন কিছু আইন প্রণেতা যারা নিজেরা খুনি, নিজেরা ধর্ষক, নিজেরা চোর, নিজেরা চাঁদাবাজ, তাদেরকে দিয়ে যখন আইন প্রণয়ন করানো হয় তো তাদেরকে আমার সমালোচনা করতেই হবে। এখন তারা এই মির্জা আব্বাস বলতে চাচ্ছে যে আমরা রাজনীতিবিদদের অ্যাটাক করছি কিন্তু ব্যবসায়ীদের অ্যাটাক করি না। আব্বাস, আমি বাংলাদেশের ভূমিদস্যু শাহ আলমকে নিয়ে বহুবার কথা বলেছি যে ওই পতিতার ছেলে, ও ছিল একটা বেশ্যার দালাল। ও যখন প্রথম বসুন্ধরা করেছে, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট, আই এম টকিং অ্যাবাউট 1988-89, তখন শাহ আলমকে কেউ চিনত না, ও ছিল চেটের বাপ। শাহ আলম ব্যবসা করতে করতে, ভূমি দস্যুতা করতে করতে এই পর্যায়ে ঠেকেছে। তোমার মতো আর এক কুত্তার বাচ্চা, আর এক খানকির ছেলে সালমান রহমান, তাকে আমি কন্টিনিউয়াসলি সমালোচনা করি। ব্যবসার নামে এই কুত্তার বাচ্চার আসল ব্যবসা বাংলাদেশের ব্যাংক ডাকাতি, বাংলাদেশের ব্যাংক চুরি। এই শুয়ারের বাচ্চার কাজ হলো বাংলাদেশের ব্যাংক চুরি।